পড়ছিলাম বেলতুলি কলমে লাবিবা ওয়াহিদ। পর্ব সংখ্যা 15। 2 দিন বাদে দুটো খবর এলো, এক রত্নার মোবাইল চুরি গেছে, আর 2 কায়সার জেলে। রিয়াজ সাহেবের কাছে এমনই খবর এসেছে, রিমঝিমের হবু স্বামী অর্থাৎ কায়সারকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন সে থানায়, পুলিশের হেফাজতে। রিয়াজ সাহেবের এক মুহূর্তের জন্য মনে হলো তার প্রেশার লো হচ্ছে। ঘন্টাখানেক যাবৎ রিয়াজ সাহেব থম মেরে সোফায় বসে আছেন। তার পাশেই সবাই চিন্তিত। জুনায়েদ এবং এশা দুজনে স্কুলে। মৌনর আজ ক্লাস ছিল না, তাই সে বাড়িতেই মাকে সাহায্য করছিল। রিমঝিম হাসপাতাল থেকে ফিরেই প্রেসার মেশিন নিয়ে বসেছে বাবার পায়ের কাছে। রিমঝিম আগে থেকে কিছু বলার প্রয়োজন হলো না, মুখ দেখেই বোঝা যাচ্ছে আগে থেকেই সে অবগত, নয়তো এই অসময়ে সে কেন ফিরবে হাসপাতাল থেকে। রিয়াজ সাহেব অসহায় চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন, অথচ মেয়ে তখনও নিশ্চুপ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। মেয়েকে দেখে রাজিয়া শেখ কিছুটা স্বস্তি পেয়েছেন। রিয়াজ সাহেবের তুলনায় রাজিয়া শেখ বেশ শক্ত মানসিকতার। তিনি পরিস্থিতি বুঝতে শুনতে বেশ পটু। নারীদের কথায় কথায় ফ্যাসফ্যাস করে কেঁদে ওঠা তার সঙ্গে খাটে না। ঠিক একই স্বভাব পেয়েছে তার মেয়েরা। রিমঝিম মৌনও জীবনে খুব কম কেঁদেছে। অত্যন্ত রিমঝিমের তুলনায় মৌন তো একদমই নয়। এসা পড়ে গিয়ে হাঁটু ছিলে ফেললে হাসতে হাসতে উঠে দাঁড়ায়, যা অন্য অন্য বাচ্চাদের তুলনায় কিছুটা অস্বাভাবিক। এশাকে কেউ কাঁদতে না দেখলে যখন জিজ্ঞেস করে, এশা ছিলে যাওয়া হাঁটু নিয়েই বলবে, মা বলেছে শক্তিশালীরা কাঁদে না, আমিও শক্তিশালী আপুদের মতো। এইটুকুনি বাচ্চার মুখে গোছানো কথা শুনে সবাই যেমন অবাক হয়, তেমনি টের পায় এই মেয়ে আস্ত ঝালমরিচ, যেই কাছে যাবে ঝালে কাঁদিয়ে ছাড়বে। অবশ্য তাদের ধারণা মিথ্যে নয়। রিমঝিম প্রেশার মেপে মায়ের উদ্দেশ্যে বলল, তেঁতুল আনো তো আম্মা। রাজিয়া শেখ ওতেই বুঝে গেলেন এই দুঃসংবাদে স্বামীর প্রেশার হাই। দ্রুতই তেঁতুলের ব্যবস্থা হতেই রিয়াজ সাহেব খেলেন। ততক্ষণে রিমঝিম বোনের উদ্দেশ্যে বলল, এশার ছুটি হয়ে গেছে, যা দাঁড়িয়ে আছিস কেন, নিয়ে আয়। জুনায়েদকে পাইলে ছুটি করিয়ে নিয়ে আসিস। মৌনও মেনে নিল। দ্রুত শুধু জামাটা পাল্টে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। সে কখনো ভাবতে পারেনি কায়সার অর্থাৎ রিমঝিমের হবু বরকে কোনো ভদ্রমহিলা মামলা দেবে। অবস্থা যে সুবিধার নয় তা বুঝতে বাকি রইল না। মৌন ভর দুপুরে রোদ্দুর এড়িয়ে আকাশের পানে তাকালো, মিনমিন করে বলল, আপার সাথে একই রঙের শাড়ি পরার ইচ্ছে তবে অপূর্ণ থাকলো না। রিকশাতে ওঠার আগে মৌন তার টিউশনের দুবাড়িতে জানিয়ে দিল আজ সে পড়াবে না। রিয়াজ সাহেব মেয়ের পানে চেয়ে বললেন, কায়সার জেলে আছে জানিস তো? তুমি এতে ভেঙে পড়ছো কেন? রিমঝিমের স্বাভাবিক গলা। রাজিয়া শেখ বলল, তোকে কে বলেছে যে মামলা দিয়েছে? রাজিয়া শেখ রিয়াজ সাহেব দুজনেই বিস্মিত এই কথাতে। রাজিয়া অস্ফুট স্বরে বললেন, মানে কি? রিমঝিম আরেক সোফায় বসলো, হাত বাড়িয়ে গ্লাস থেকে ঢকঢক করে পানি খেলো। এর মাঝে খবর পেয়ে মশিউর সাহেব তৎক্ষণাৎ এলেন। রিমঝিমকে এত নীরব হয়ে বসে থাকতে দেখে তার ভালো লাগলো। সাথে পুলিশি জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় তিনি রিমঝিমের মুখ দেখে বুঝে গেলেন কিছু তো হয়েছে। তিনি অন্য এক সোফায় বসে বললেন, ভয় পাবে না রিমঝিম, যা মনে আছে সব ঝেড়ে ফেলো। রিমঝিম শুরুতে ইতস্তত করলো, ভাবলো বলবে কিনা। কিছুটা সময় নিয়ে বলল, আমি আগে থেকেই তোমাদের বলতে চাচ্ছিলাম, তবে বলার সুযোগ হয়ে ওঠেনি। গত সপ্তাহে এক অল্প বয়সী মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। খুব কম বয়স, 22 হবে, পেট উঁচু, মানে প্রেগনেন্ট। ও আমাকে এসেই জিজ্ঞেস করলো কায়সারের সাথে আমার কি সম্পর্ক, যেন সে এতদিন অন্ধ হয়েছিল। আমি উত্তরটা বললে তো অন্ধত্ব কেটে যাবে। রিয়াজ সাহেবের মুখে আরো চিন্তিত দেখালো। মশিউর সাহেব বললেন, এরপর? তুমি সত্যি বলেছ? জি। মেয়েটি ছিল আরেক আওয়ামী লীগের আদরের একমাত্র বোন, সাথে কায়সারের গর্ভবতী স্ত্রী। অবশেষে কোনো ঝামেলা ছাড়াই রিমঝিম আর কায়সারের বিয়েটা ভেঙে গেল। কায়সারের অসহায় বাবা রিয়াজ সাহেবকে আটকায়নি। তিনি নিজেও ছেলের কর্মকাণ্ডে লজ্জিত। ছেলেকে কত বাদ সেধেছিলেন যেন ছেলে নেতা না হয়, হলেও যাতে সীমা লঙ্ঘন না করে। রাজনীতি পাপ নয়, সে পাপীদের ছোঁয়া হারাম হয়েছে। রাজনীতি এমন একটা জিনিস যেখানে নিয়ন্ত্রণের লোভে মানুষ নিজের বোধগম্য হারিয়ে ফেলে। সেখানে কায়সার তো দুটো মেয়ের সাথে খেলতে গিয়েছিল। সেই মেয়ের বড় ভাই টেনে হিসড়ে তার সমস্ত পাপ বের করে একটা একটা করে মামলা ঠকেছেন। তার ক্ষমা ছাড়া কায়সারকে ছাড়িয়ে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টাকা পয়সা খরচ করলেও লাভ হবে না। কায়সারের বাবা চাইলেই ছেলেকে শাস্তি স্বরূপ জেলে পচে মরতে দিতে পারতেন, কিন্তু পারলেন না। সন্তান যত অপরাধী করুক, সন্তানকে তারা দুঃখে অশান্তিতে দেখতে পারেন না। তারাও সন্তানের সমান দুঃখ পান। এলাকার বাতাসের সাথে রিমঝিমের বিয়ে ভাঙার কথা ছড়াতে সময় নিল না। আজ একে থেকে 5 জেনেছে, কাল হয়তো আরও জানবে।
এই ভেবেই রিয়াজ সাহেব নিজের ঘরে শক্ত হয়ে বসে আছেন। তার ফুলের মতো ভালো মেয়ে, অথচ বারবার তার ফুলটা ঝরে বেগে পাপড়ি হারাচ্ছে। সুগন্ধি হারিয়েছে তো কবেই, কতবার চেষ্টা করলেন সেই সুগন্ধি ফিরিয়ে আনার। দরজার করাঘাতে ওনার ধ্যান ভাঙল। মাথা তুলে তাকিয়ে দেখল রিমঝিম। মুখাব স্বাভাবিক করে হাসলেন তিনি। মেয়েকে কাছে ডাকলেন। কিছু বলবে মা? বাবার মুখে মা ডাকটাই সম্ভবত যথেষ্ট ছিল হৃদয় শান্ত হবার জন্য। রিমঝিম গিয়ে বিছানায় বসলো। রিয়াজ সাহেব ইজি চেয়ারে বসা। রিমঝিম কিছুটা সময় নিয়ে বলল, একটা আবদার করতে এসেছি বাবা। নিশ্চয়ই, বলো। অন্তত 6-7 মাস বিয়ের কথা বলো না বাবা। আমি জানি আমার জন্য তোমরা চিন্তা করো, তবে আপাতত আমি বিয়ে সংক্রান্ত ব্যাপার থেকে দূরে থাকতে চাই, নিজেকে সময় দিতে চাই। বলেই রিমঝিম থামলো। এতদিন তোমাদের কথা শুনে গেছি, আজ আমাকে একটু শুনবে বাবা? মৌন অস্থিরতায় এক অভাবনীয় কাজ করে বসেছে। সে আজ নিবিড়কে চিঠি লিখতে বসেছে, যা সে কোনোদিন করবে তা ভাবনাতেও আসেনি। যার সাথে সহজ হয়ে দুটো কথা বলেনি, তাকে 1 পৃষ্ঠার চিঠি লেখা কি মুখের কথা? কিন্তু হ্যাঁ, মৌন আজ সত্যিই লিখেছে। তার মনের কথাগুলো সে কাউকে বলতে পারছে না। তার পাশে আজ হাফসাও নেই। বাইরের একটা ছেলে তাকে কেড়ে নিয়েছে, অথচ তার সাথে সে খোলা বইয়ের ন্যায় চলতে পারত। হাফসা ছাড়া আর কে আছে? তখনই তার মাথায় কেন যেন নিবিড় উকি দিল। এরপর আর কি, সে সব ভুলে লিখতে বসলো। প্রিয় নিবিড় ভাই, চিঠির শুরুতেই সালাম নেবেন। আমি জানি আপনি ভালো থাকবেন, তবে এখানকার পরিস্থিতি জটিল। আমি কথা বলার মতো কাউকে পাইনি বলেই আপনাকে চিঠি লিখতে বসা। আমি এই আশা করছি না আপনার থেকে ফিরতে চিঠি পাবো, তবে একটু হালকা হবার লোভেই লিখে যাচ্ছি। আপার বিয়েটা ভেঙে গেছে। এবার যার সাথে আপার বিয়ে হওয়ার কথা ছিল সে কায়সার ভাই, আমাদের গ্রামের। মুখ দেখে কেউ বলবে না সে কত বড় বিশ্বাসঘাতক। আপার বিয়ের 10 দিন আগে এক মেয়ে সে আপার কাছে আসে এবং জানায় সে কায়সারের স্ত্রী, 5 মাসের অন্তঃসত্ত্বা। ভাবতে পারছেন কি ভয়াবহ কাণ্ড? একটা লোক নিচে প্রথম স্ত্রীকে লুকিয়ে আপাকে বুক ফুলিয়ে বিয়ে করতে এসেছিল। শুনেছি আপাকে নাকি বিয়ের আগেই খুব বিরক্ত করত। এর থেকে আমি আবারও প্রমাণ পেয়েছি আমি নেতাদের দেখতে পারি না, এটা যথাযথ। আপার থেকে সব শুনে সেই মেয়েটি আপাকে কথা দিল তাকে আর কষ্ট পেতে দিবে না, আর ঠকাতে দিবে না। তাই তো সে তার বড় ভাইকে সব বলে দিতেই সে রাগে অন্ধ হয়ে গেলেন। একে তো বোন পালিয়ে বিয়ে করেছে বিরোধী দলের নেতাকে, তার উপর এত বড় ঠকবাজি। সে কি নিয়ন্ত্রণে থাকে? দিল কতগুলো মামলা ঠুকে। এখন মনে হয় না সহজে জেল থেকে ছাড়া পাবে। বাবা বিয়ে ভেঙে দিয়েছেন। এই পুরো ঘটনায় আপা পুরো স্বাভাবিক। সে আরও এসে আমাকে জিজ্ঞেস করছে রত্নার মোবাইল চুরি গেল কি করে, এখনো পাইনি। বুঝতে পারলেন ঠিক কেমন ধরনের স্বাভাবিক? ও হ্যাঁ, আপনার হবু বউয়ের ফোন চুরি গেছে। জানি আপনি জেনে যাবেন, তবুও কি ভেবে লিখলাম জানা নেই। তবে আপাকে দেখলে আমার খুব অবাক লাগে। আপা এত শক্ত কেন? ভাঙলেও বুঝতে দেয় না। আমার জীবনের একটাই ইচ্ছে, আমি আপার মতো শক্ত হতে চাই, আপার মতোই হতে চাই সব দিক থেকে। আমার বিশ্বাস আপার জীবন ফুলের মতো হবে। সত্যি বলছি না বলুন? আমি নিশ্চিত আপনি এই ঘটনা শুনে গম্ভীর গলায় বলছেন, ওকে ধরে পিটাও না কেন সবাই, পিটাও। না পারলে আমাকে বলো, দেখো ওর কি হাল করি। অজাত কোথাকার। কিভাবে বুঝলাম তার উত্তর নেই। হয়তো আপনার নেচার সম্পর্কে একটুখানি ধারণা হয়েছে। আজ আর নয়, যতটুকু লিখেছি সম্ভবত বাড়াবাড়ি হয়ে গেছে। বাজে কিছু বলে বসলে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি জানি এই ঘটনায় আপাকে আপনি সবার আগে সাপোর্ট দিবেন। ভালো থাকবেন। নতুন পদের জন্য অভিনন্দন। ইতি মৌন। মৌন চিঠি লিখে বসতেই রিমঝিমের মোবাইল বেজে উঠল। রিমঝিম বাবার ঘরে গেছে, তাই মৌন টেবিল থেকে উঠে বিছানায় চলে গেল। অচেনা নাম্বার থেকে কল ফেলে রাখাও যাচ্ছে না। রিমঝিম কখনোই অচেনা নাম্বার এড়িয়ে চলে না, যদি কোনো রোগী হয়। মৌনও তাই ভাবলো, তাই তো মোবাইল ধরে কল রিসিভ করলো। হ্যালো। নীরবতা ভেঙে ওপাশ থেকে ধীরে সুস্থে একটা পুরুষালী চিরচেনা কণ্ঠস্বর ভেসে আসলো। মৌন, আর ইউ অল রাইট?